নরেন্দ্র মোদীজি সারা জীবনে যা খুশি অ্যাচিভ করে নিন না কেন, 2026-এ তার হাত ধরে যদি বাংলায় পরিবর্তন না হয়, তিনি বোধহয় সারা জীবনও নিজেকে ক্ষমা করতে পারবেন না। কেন বলছি এই কথা? আপনারা জানেন যে 2026-এ যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে আসছে, তাদের বিজেপির বিভিন্ন সমীক্ষক দল এই রাজ্যে সমীক্ষা করছে, এবং সেখানে বিশেষভাবে নরেন্দ্র মোদীজির একটা নিজস্ব সমীক্ষক দল আছে। তারা যে লেটেস্ট রিপোর্ট জমা দিয়েছে, সেখানে মারাত্মক কথা লেখা আছে। সেখানে লাল কালিতে বোল্ড অক্ষরে একদম প্রথমেই যে কথাটা বলা হচ্ছে, বাংলা এবং বাঙালির আর্তনাদ, বিশেষ করে হিন্দু বাঙালির আর্তনাদ, দিদিকে তারাও, বাংলাকে বাঁচাও, আমাদের বাঁচাও, নরেন্দ্র মোদীজির দিকে তারা তাকিয়ে আছে। এবং এই অবস্থায় যদি বাংলাকে না বাঁচানো যায়, বাঙালি হিন্দুদের না বাঁচানো যায়, যাদের অবস্থা কাশ্মীরি পণ্ডিতের থেকেও বর্তমানে খারাপ হয়ে গেছে, তাহলে ভারতের সার্বভৌমত্ব নিয়ে তো প্রশ্ন উঠে যাবেই, কিন্তু সবথেকে বড় কথা, একটা জাতি, তাদের তাদের দায়ভার কিন্তু পুরোপুরি নরেন্দ্র মোদীজির উপর আসবে। কি বলা হয়েছে সেই রিপোর্টে? মারাত্মক মারাত্মক কথা বলা হয়েছে, সেগুলো তো আপনাদের জানাবোই। এবং তারপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জানাবো, সেটা হচ্ছে এই রিপোর্ট পাওয়ার পর নরেন্দ্র মোদীজির অ্যাকশন ঠিক কী হচ্ছে। এই রিপোর্টে প্রথমেই যে জায়গাটা অত্যন্ত জোর দেওয়া হয়েছে, বাংলা এবং বাঙালির সঙ্গে কথা বলে একদম গ্রাউন্ড লেভেল থেকে রিয়েলিটি তুলে নিয়ে, সেটা হচ্ছে বাংলা মানে বর্তমানে ভয়ের পরিবেশ। এখানে সরকারি চাকরি নেই, এখানে শিল্প নেই, এবং বাঙালি হিসেবে যদি পশ্চিমবঙ্গে থাকতে হয়, একটাই ভবিতব্য, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক হওয়া। যতই এই রাজ্যের সরকার বলুক বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না, কিন্তু আলটিমেটলি এই রাজ্যের মানুষের একটাই ঠাঁই, সেটা হচ্ছে ওই গুজরাট, ওই উত্তরপ্রদেশ, ওই বিজেপি শাসিত রাজ্য। পশ্চিমবঙ্গে কাজ নেই, এবং কাজ থাকলেও যেটুকুনি মজুরি জোটে, সেটা কহতব্য নয়। সুতরাং এই জায়গা থেকে মুক্তি দরকার। সবথেকে বড় কথা, 26,000 চাকরি এখানে চলে গেল, এবং সেখানে মহামান্য সুপ্রিম কোর্টে যখন মামলা হচ্ছে, সেখানে বলা হয়েছে যে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য হয়েছে, এবং সেখানে বারবার যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, সেই দুর্নীতিবাজদের বাঁচানোর চেষ্টা করেছে এই সরকার, যার জন্য এই 26,000 চাকরি চলে গেছে, যাদের জীবন অন্ধকার হয়ে গেছে। এবং সবথেকে বড় কথা, এই চাকরিটার বদলে যে পরীক্ষাটা করতে বলা হয়েছে, সেটাতেও আলটিমেটলি কিন্তু এখনও রিক্রুটমেন্ট করা যায়নি, ফলে সরকারি চাকরি সেইটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড রকমের একটা খারাপ জায়গায় চলে গেছে। এছাড়াও মানুষের যেটা অভিযোগ রয়েছে, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, এমনকি মানুষ পাচার, এটাই এই রাজ্যের একমাত্র জায়গা, এবং এই সমস্ত পাচার করে একমাত্র উন্নয়ন বাহিনীর পকেট ভরছে। সাধারণ মানুষের অবস্থা দিশেহারা, তাদের অবস্থা কোন পর্যায়ে চলে গেছে সেটা নতুন করে আর রিপোর্ট করে বলার কিছু নেই। এই রাজ্যে আইন শৃঙ্খলা থেকে নারী নিরাপত্তা কোথাও কিছু নেই। এটা একটা মজাক হয়ে গেছে, এটা একটা জোক হয়ে গেছে, এবং সেখানে আরজিকর বলুন, হাঁসখালি বলুন, কালীগঞ্জ বলুন, কসবা ল কলেজ বলুন, হয় সেগুলোকে সরকারি উদ্যোগে শাসক দলের অনুপ্রেরণায় ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আর না হলে সেগুলোকে ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনা বলে এড়িয়ে যেতে হচ্ছে। সব থেকে বড় কথা, এখানে সিলেক্টিভ সেকুলারিজম চলছে, এবং বিশেষ করে তুষ্টিকরণ ওপেনলি চলছে। হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা হচ্ছে, এবং দুধেল গায়ে একটা বিশেষ সম্প্রদায়কে দেখিয়ে তাদের হাতকে শক্ত করা হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য। ফলে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ কাশ্মীরি পণ্ডিতদের থেকেও খারাপ জায়গায় আছে, এবং সেই জায়গা থেকে তারা পরিত্রাণ চাইছে। এটা রিপোর্টের ফার্স্ট পয়েন্টে আছে, এবং এটাকে অত্যন্ত এমফাসাইজ করা হয়েছে। 2 নম্বর যে জায়গাটা বলা হয়েছে, সেটা হচ্ছে যে সোনার বাংলা ছিল, যে বাংলা একসময় গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বকে পথ দেখাতো, সেই বাংলার আজকে কি অবস্থা হয়ে গেছে। স্বাধীনতা থেকে শিল্প, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা এগিয়েছিল। এখানে সুভাষচন্দ্র, এখানে বীর ক্ষুদিরাম, এখানে বিনয় বাদল দীনেশ, এখানে মাতঙ্গিনী হাজরা, এইসব স্বাধীনতা মানুষদের কথা তো বাদে দেওয়া হচ্ছে। শিল্পের দিকে যদি তাকানো হয়, হিন্দ মোটরের গাড়ি, রানীগঞ্জের কয়লা থেকে বিদ্যুৎ শিল্প, বার্নপুরের স্টিল শিল্প গোটা দেশকে পথ দেখিয়েছে। গোটা দেশের জিডিপি একটা উল্লেখযোগ্য জায়গা কিন্তু পশ্চিমবঙ্গে ছিল। কিন্তু এখানকার মানুষের যেটা অভিযোগ, সেই রবীন্দ্রনাথ, সেই বিবেকানন্দের বাংলা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে? একটার পর একটা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। নতুন কারখানা তো কিছু আসছেই না, যেটুকুনি আছে প্রত্যেক দিন কোথাও না কোথাও থেকে মানুষের কর্মহীন হওয়ার খবর আসছে। এবং যে খনিগুলো রয়েছে, খনিজ সম্পদে ভর্তি বাংলা, সেগুলো এখন কার্যত মাফিয়াদের দখলে চলে গেছে। শিল্পপতিরা এখানে ভয়ে আসতে পারে না। প্রত্যেক বছর এখানে
কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকার মৌ চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু সেগুলো একটাও বাস্তবায়িত হয় না। ফলে ফলে এই রাজ্যে শিল্পপতিরা ভয়ে পালিয়ে যায়, কেননা ভয়ঙ্কর রকমের সিন্ডিকেট রাজ চলছে। স্কুল কলেজে এখন ছেলে মেয়েদের পাঠাতে মানুষ ভয় পাচ্ছে। এর আগে যেটা ট্রেন্ড ছিল যে মানুষকে কাজ করতে পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে, এখন পড়াশোনা, সেই জায়গাটাও কিন্তু মানুষ বাইরে চলে যাচ্ছে। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট মাসের পর মাস চলে যায়, এরা রেজাল্ট বার করতে পারে না, ফলে ভয়ঙ্কর একটা অবস্থায় চলে এসছে। কিন্তু এখানে মানুষের যেটা কথা হচ্ছে যে বাংলা এই যে পিছিয়ে যাচ্ছে, এটার কারণ এই নয় যে বাংলায় প্রতিভা নেই, এটার কারণ এই নয় যে বাংলাতে দক্ষ মানুষ নেই, এই নয় যে বাংলাতে কোনো ডিম্যান্ড নেই, এই সবগুলোই আছে। তাহলে বাংলা কেন ডুবছে? বাংলা ডুবছে মূলত এখানকার যে দলগুলো রয়েছে, যারা এখানে ক্ষমতায় থাকছে, তারা কেন্দ্রের সঙ্গে নিজেদের রাজনৈতিক স্বার্থে ঝগড়া করতে ব্যস্ত এবং নিজেদের পকেটটা ভরাতে ব্যস্ত। ফলে এই জায়গা থেকে এই চূড়ান্ত দুর্নীতিবাজ রাজনৈতিক দলগুলোর জন্য বাংলা এবং বাঙালি কয়েকশো বছর পিছিয়ে গেছে। এই জায়গা থেকে পরিত্রাণ চাই। এখনও যদি পরিবর্তন না হয়, এই বাংলা কিন্তু শেষ হয়ে যাবে। এটা বাংলার মানুষের আর্তনাদ। ওই রিপোর্টে কিন্তু এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে বলা আছে। 3 নম্বর যে জায়গাটাকে অত্যন্ত এমফাসাইজ করা হয়েছে, সেটা হচ্ছে যে এইগুলো এক্সপ্লেন করে বলা হয়েছে মানুষের পিঠ কার্যত দেওয়ালে ঠেকে গেছে, দেওয়াল ফুঁড়ে তারা ঢুকে গেছে এবং মানুষ বুঝতে পারছে যে এখন আর চুপ থাকলে চলবে না। এর প্রথম যে জায়গাটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে আরজি কর কাণ্ডের পরে। প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিল এবং সেখানেও কেন্দ্রের দিকে আঙুল উঠছে। যে সিবিআই তদন্ত তারা চেয়েছিল সেটা হয়েছিল, কিন্তু ফ্রুটফুল রেজাল্ট এখনও আসেনি। কিন্তু তারপরেও মানুষের প্রতিবাদটা থামেনি, কেননা মানুষ বুঝে গেছে আর চুপ করে থাকলে চলবে না। এই চোখ রাগানি, এই শাসানি, এটাকে উপেক্ষা করতে হবে, এগিয়ে আসতে হবে। মানুষ তৈরি হয়ে গেছে এবং সেই জন্য এখন যদি ট্রামে, বাসে, রাস্তাঘাটে আলোচনা শোনা যায়, প্রত্যেকে এই সরকারকে ওপেনলি সমালোচনা করছে এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রের দিকে আঙুল চুলছে যে কেন্দ্র কেন সেই সঠিক পদক্ষেপটা নিচ্ছে না। এবং তার পাশাপাশি যদি সোশ্যাল মিডিয়াকে দেখা হয়, সেই সোশ্যাল মিডিয়াতেও মানুষ খুলে কথা বলছে এই দুর্নীতির বিরুদ্ধে, এই ফেরেববাজগুলোর বিরুদ্ধে, এই চিটিংবাজগুলোর বিরুদ্ধে। মানুষের আর কোনো রকম কোনো রাগ টাগ নেই এবং মানুষ এই জায়গাটায় তখনই পৌঁছয় যখন তাদের অবস্থা অকল্পনীয় জায়গায় চলে যায় যে এখান থেকে আর কিছু খারাপ হতে পারে না। এবং সবথেকে বড় কথা, এখানে চাকরি বাকরির স্বাচ্ছন্দ্য ছেড়ে দিন, শিল্প টিল্প এইসবের ভাবনার কথা ছেড়ে দিন, শিক্ষার কথা ছেড়ে দিন। মানুষ যে বেঁচে থাকবে এটাই মানুষের সংশয় হয়ে গেছে। কেননা এখানে ওপেনলি রাজ্যের মন্ত্রীরা থ্রেট দেয়, ধর্ম নিয়ে তারা কথা বলে এবং সবথেকে বড় কথা, এখানকার মানুষ উর্দু ভাষায় কথা বলবে। 50% মানুষ, 50% জনসংখ্যা একটা বিশেষ সম্প্রদায়ের হয়ে যাবে, তারা এসে রাজ্যটাকে দখল করবে। এক বিশেষ সম্প্রদায়ের মন্ত্রী ওপেনলি বলেন যে আগে জেলাগুলোকে টাইট দিয়ে আসি, তারপর কলকাতাকে টাইট দেব, এবং তারপরও প্রশাসন নিশ্চুপ থাকে এবং দেখা যায় যে মোথাবাড়ি, মুর্শিদাবাদ এই সব ঘটনার মতো হার হিম করা সন্ত্রাসের ঘটনা ঘটছে এবং প্রশাসন তখনও কিন্তু চুপ করে বসে আছে। বিরোধী দল লড়াই করে মহামান্য হাইকোর্টে গিয়ে সেখানে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে সেই ব্যাপারটাকে কোনো রকমের সামাল দিচ্ছে, কিন্তু হিন্দুরা নিজ ভূমে পরবাসী হয়ে যাচ্ছে। এই যে ভয়ঙ্কর জায়গাটা হয়ে যাচ্ছে, এর একটা বড় কারণ হচ্ছে অবৈধ অনুপ্রবেশ, যেটা কেন্দ্র সরকারও বারবার বলছে যে জমি দেওয়া হচ্ছে না, যে কারণে বিএসএফ বর্ডারগুলোকে সিকিউর করতে পারছে না। আর একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট ব্যাংক নিজেদের দিকে নিয়ে এসে ক্ষমতায় টিকে থাকার জন্য এখানে অবাধে অনুপ্রবেশ চলছে, অবৈধ অনুপ্রবেশ এখানে মাত্রা ছাড়া হয়ে গেছে। এবং সবথেকে বড় কথা, অনুপ্রবেশ যদি হয়েও থাকে, তারপর তারা এই রাজ্যে আসার পর তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু তৈরি করে দেওয়া হচ্ছে। এবং এই রাজ্যের তো বটেই, গোটা দেশের যে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে তার মূল কারণ হচ্ছে এই অনুপ্রবেশের জায়গা। সুতরাং এখানে যদি কোনো রকম ডাবল ইঞ্জিন সরকার না হয়, এখানে যদি কেন্দ্র নজর না দেয়, কেন্দ্র যদি ফ্রি হ্যান্ড এখানে কাজ করতে না পারে, তাহলে আজ থেকে 5 বছর বাদে মানুষ এখানে বেঁচে থাকবে তো? হিন্দু বাঙালিদের অস্তিত্ব থাকবে তো? এই প্রশ্নটা মানুষ এবার তুলতে শুরু করে দিয়েছে। এবং এখানে আরেকটা কথা তারা বারবার বলছে, যেটা রিপোর্টে বলা হচ্ছে, যে এই জায়গায় একটাই অপশন মানুষ দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার। কেন? সেটাও মানুষ খুব স্পষ্টভাবে বলছে, কারণ বাঙালির রাজনৈতিক যে জায়গাটা সেটা কিন্তু খুব ক্লিয়ার। বাঙালির মতো রাজনীতি খুব কম মানুষ বোঝে এবং সেই জায়গা থেকে তারা পরিষ্কারভাবে বলছে যে এখানে যদি বিজেপি বাদে অন্য কেউ আসে, অন্য কোনো রাজনৈতিক দল আসে, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, সেটা বামফ্রন্ট হতে পারে, সেটা কংগ্রেস হতে পারে, তারা কি করবে? তারা কেন্দ্রের সঙ্গে নিজেদের রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থে ঝগড়া করবে।
এবং সেই জায়গা থেকে আলটিমেটলি ডিপ্রাইভ করা হবে সেটা বাঙালি। গত 34 বছরে দেখেছে তৃণমূলের জামানার 15 বছরেও সেই একই কাণ্ড ঘটছে। আর সেই কারণে কেন্দ্রে যে দল আছে, যেহেতু কেন্দ্রে বিজেপি আছে, বাংলার মানুষ কিন্তু বিজেপিকেই 2026-এর নির্বাচনে ফার্স্ট চয়েস হিসেবে দেখতে চাইছে। এবং সবথেকে বড় কথা, বিজেপিকে যে বাংলা বিরোধী বলে একটা প্রচার 2021-এ করা হয়েছিল এবং একটা বড় অংশের মানুষ কিন্তু সেখানে সাপোর্ট করেছিল শাসক দলকে, কিন্তু তারাও এখন বুঝতে পারছে যে এই তকমাটা রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে। বিজেপি বাংলা বিরোধী নয়, এটা মানুষের মধ্যে এসে গেছে এবং সেই জন্যই তারা বিজেপিকে চাইছে। কেন? এই যে এখানে দুর্গাপুজো ইউনেস্কোর তরফ থেকে হেরিটেজ যে সম্মানটা পেল, সেখানে কেন্দ্রের ভূমিকা কি বাঙালি দেখছে। এমনকি গতকাল সেখানেই দেখুন 11 জন বাঙালি তাদেরকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। এই রাজ্যে শাসক দল বহু এমপি নিয়ে সংসদে গেলেও কিন্তু সেই জায়গাটা কোনোদিন তুলে আনতে পারেনি। নরেন্দ্র মোদী এই রাজ্যের জন্য একটার পর একটা বন্দে ভারত দিচ্ছে, বন্দে ভারতের গতিতে গোটা দেশটার সঙ্গে এখানে কিন্তু জুড়ছে। এবং সবথেকে বড় কথা, প্রতিবেশী রাজ্যগুলোকে এই রাজ্যের বাঙালি দেখছে। সেটা আসাম হতে পারে, সেটা ত্রিপুরা হতে পারে, সেটা ওড়িশা হতে পারে, সেটা বিহার হতে পারে। একসময় যারা এই কলকাতায় ছুটে আসতেন, এই বাংলায় ছুটে আসতেন নিজেদের রুজির দায়ে, আজকে সেখানে ডাবল ইঞ্জিন সরকার থাকার জন্য শিল্প হচ্ছে, একটার পর একটা শিল্প আসছে। কোথায় এগিয়ে যাচ্ছে রাজ্যগুলো? আর বাংলা কিন্তু সবেতেই ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এই যে বাংলায় একটা কথা চলে না, এগিয়ে বাংলা, ওই রিপোর্টে স্পষ্টভাবে লেখা আছে এগিয়ে বাংলার কথা কোথাও মানুষ বলছে না। সাধারণ মানুষ যারা করে কমে খাচ্ছে না, যারা পরিষ্কারভাবে বুঝতে পারছে এই রাজ্যটা কী রয়েছে, যারা পরিবর্তন চাইছে, তাদের একটাই কথা, বাংলার ট্যাগলাইন হওয়া উচিত পিছিয়ে বাংলা। এবং এই সীমাহীন দুর্নীতি, এই সমস্ত কিছু থেকে বাংলাকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। সেই জন্য তারা বিজেপির উপর আস্থা রাখছে। কিন্তু তার পাশাপাশি বাঙালি যে প্রশ্নটা তুলে দিচ্ছে যে বাঙালি তো আস্থা রাখছে, বিজেপিকে সত্যি এই রাজ্যে পরিবর্তন করতে চায়? দেখুন, পরিবর্তন করতে চায় কি চায় না সেটা একটা ছবি দেখলেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে। গত 17 তারিখ মালদায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যেখান থেকে তিনি স্লোগান দিলেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এবং তার পরের দিন সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানো হয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং তারপর বাংলার কি অবস্থা হয়ে গেছে। এবং সেই সিঙ্গুর থেকে যখন বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তখন বহু মিডিয়া, বহু ইউটিউবার তার সমালোচনা করলেন যে টাটাকে ফিরিয়ে আনা হবে, যে কথাটা শুভেন্দু অধিকারীরা বলছেন, এই রাজ্যের বিজেপি নেতারা বলছেন, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বললেন না? তার মুখ থেকে তো এটাই শুনতে চাইছিল। তাহলে আর সিঙ্গুরে সভা করে কি জায়গাটা হলো? দেখুন, নরেন্দ্র মোদীজি যে কথাটা বলেছেন সেটা হয়তো বাঙালি সেভাবে বুঝতে পারেনি, বা তাদের কাছে মিস ইন্টারপ্রেট করা হচ্ছে। কেন এই কথাটা বলা হচ্ছে? নরেন্দ্র মোদীজি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল হাবের কথা বলছে। অর্থাৎ আপনি খেতে চাইছিলেন রসগোল্লা, নরেন্দ্র মোদীজি কিন্তু গোটা মিষ্টির দোকানটা আপনাকে উপহার দিতে চাইছে। কিভাবে? হাব হওয়া মানে সেখানে কিন্তু একটা বৃহত্তর সেগমেন্ট হবে। কোনো একটা পার্টিকুলার নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের নাম একজন প্রধানমন্ত্রী নিতে পারেন না। আর এখানেই হয়তো বোঝার ভুল হয়েছে। কিন্তু এটা সাধারণ মানুষ বা যারা এটা ব্যাখ্যা করছেন তারা হয়তো বুঝতে পারেননি, কিন্তু খুব ভালো করে বুঝতে পারছেন এই রাজ্যের শাসক। কেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই রাজ্যে ক্ষমতায় এসছেন, এবং ক্ষমতায় আসার জন্য দুটো খুব গুরুত্বপূর্ণ ইনসিডেন্টের কথা বলা হয়। একটা হচ্ছে নন্দীগ্রাম, একটা হচ্ছে সিঙ্গুর এবং নন্দীগ্রাম না হলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিনই ক্ষমতায় আসতেন না, এটা অনেকেই বলে থাকেন। কিন্তু ক্ষমতায় আসার পর এই নন্দীগ্রাম বলুন, এই সিঙ্গুর বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট কবে গেছেন? হ্যাঁ, নন্দীগ্রামে তিনি গিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে হারাবার একটা স্বপ্ন নিয়ে 2021-এ গিয়েছিলেন, কিন্তু সেই যে বান্ডিল হয়ে এসছেন তারপর আর ও মুখো হননি। কিন্তু সিঙ্গুর 15 বছর হয়ে গেছে তিনি ক্ষমতায় আছেন, আজ অব্দি সিঙ্গুরে কোনোদিন আসেননি। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, নরেন্দ্র মোদী এসে ওখানে যে কথা বলে গেছেন, যে জায়গাটা তৈরি করে দিয়ে গেছেন, যে ওয়েভটা, যে ভাইবটা তৈরি হয়েছে, 15 বছর বাদে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সিঙ্গুরে ছুটে যেতে হচ্ছে, যেখানে তিনি ওই সর্ষে টর্ষে ছড়িয়েছিলেন। কিন্তু আজকে সিঙ্গুর যে কী ঢপের চপ হয়ে গেছে সিঙ্গুরবাসী খুব ভালো করে জানে। ফলে ডোজটা যে ঠিক জায়গায় লেগেছে এটা অন্তত রিয়াকশান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানেই কি থেমে থাকবেন নরেন্দ্র মোদীজি? এই ভয়ঙ্কর রিপোর্ট পাওয়ার পর যেটুকুনি ইঙ্গিত অন্তত সেন্ট্রাল থেকে আসছে, না থেমে থাকার কোনো ব্যাপার নেই। সাম দাম দণ্ড ভেদ সমস্ত কিছু লাগিয়ে দাও। শুধু রাজনৈতিক নয়, আজকে বাংলায় পরিবর্তন আনাটা বাঙালির কাছে তার দায়বদ্ধতা হয়ে গেছে, এবং সেই দায়বদ্ধতা থেকে তিনি এক ছটাকও পিছিয়ে আসছেন না। যারা একটু অধৈর্য হয়ে পড়ছেন, আর কিছুদিন অপেক্ষা করুন, দেখতে পাবেন চাপটা কাকে বলে। নরেন্দ্র মোদীজি এখানের জন্য কি করতে চলেছেন এবং কিভাবে বাংলায় পরিবর্তনটা হচ্ছেন। যে স্লোগানটা তিনি মালদা থেকে বলেছেন, সিঙ্গুর থেকে বলেছেন, সেটা এমনি নয়,
পাল্টানো দরকার, তাই বিজেপি দরকার। এই যে জায়গাটা, এটা কিন্তু এবার সত্যি সত্যি এস্টাবলিশ হবে এবং নির্বাচনের আগেই ছবিটা বাংলা এবং বাঙালির কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেন্দ্র কতখানি আন্তরিক, নরেন্দ্র মোদীজি নিজে কতখানি আন্তরিক বাংলা এবং বাঙালিকে এই পিছিয়ে বাংলা থেকে পরিত্রাণ দিয়ে সত্যিকারের ডাবল ইঞ্জিন সরকার করে গোটা দেশের অগ্রগতির সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। সেন্ট্রালের রিপোর্ট তো তাই বলছে। আপনারা কি মনে করছেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।